উত্তর আটলান্টিক মহাসাগরের বুক চিরে এগিয়ে চলছিল আমেরিকান নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজ ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার। সবকিছুই ছিল শান্ত, স্বাভাবিক। কিন্তু সেই শান্ত পরিবেশে হঠাৎ করে সবকিছু বদলে গেল। আকাশে টহলরত বিমানের পাইলট তার রাডার স্ক্রিনে দেখলেন এমন কিছু যা সেখানে থাকার কথা নয়। এটি ছিল এক বিশাল রুশ পারমাণবিক সাবমেরিন, যা সরাসরি তাদের দিকেই এগিয়ে আসছে। রণতরীতে থাকা মার্কিন মেরিনরা যখন বুঝলেন এটি রাশিয়ার একটি ডুমসডে বা পারমাণবিক অস্ত্রবাহী দানব, তখন তারা ৪৭ মিনিটের মধ্যে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ন্যাটো বাহিনী তাকে ঘিরে ফেলার পরও সে রুশ সাবমেরিন ভয় না পেয়ে উল্টো মিসাইল লক করার দুঃসাহস দেখায়। আকাশে তখন আমেরিকার F-22 এবং রাশিয়ার Su-57 একে অপরের মুখোমুখি। বিশ্ব দাঁড়িয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। কিন্তু কেন পুতিন আমেরিকার এ পারমাণবিক শক্তিচালিত রণতরীর পথেই তার একটি ডুমসডে সাবমেরিনকে লেলিয়ে দিলেন? ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের সাথে বিশ্বের সেরা প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে সেই রাশিয়ান সাবমেরিনটি তাদের এতটা কাছে চলে আসতে পারল? আকাশে যখন আমেরিকার F-22 এবং রাশিয়ার Su-57 একে অপরের মুখোমুখি, তখন ঠিক কি ঘটেছিল যা ব্রিটিশ এবং স্কটিশ পাইলটদের পিছু হটতে বাধ্য করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরও মার্কিন মেরিনরা ৪৭ মিনিটের মধ্যে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি কেন নিল? আসলে ৪৭ মিনিটের রুশ পরমাণু দানবটির সাথে কি করতে চাইছিল মার্কিন ফৌজ? এই সব ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রেক্ষাপট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের নেতৃত্বাধীন নৌবহরটি কোনো সাধারণ টহলে ছিল না। তাদের মিশন ছিল উত্তর আটলান্টিকের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক রুটকে সম্পূর্ণ নিরাপদ রাখা, যা GIUK গ্যাপ নামে পরিচিত। এ রুট দিয়েই ইউরোপ থেকে আমেরিকায় লক্ষ লক্ষ টন যুদ্ধ সরঞ্জাম, সৈন্য এবং অন্যান্য রসদ নির্বিঘ্নে পৌঁছানো যায়। ইউক্রেন যুদ্ধের পর এ রুটের নিরাপত্তা নিশ্চিত করা ছিল পেন্টাগনের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু রাশিয়া হয়তো ঠিক এই দুর্বল জায়গাতেই আঘাত হানার পরিকল্পনা করেছিল। যখন আকাশে টহলরত P-8 পোসাইডন বিমানের পাইলট প্রথম তার রাডার স্ক্রিনে অস্পষ্ট বিন্দুটি দেখতে পান, তখন তিনি ভেবেছিলেন এটি হয়তো রাডারের কোনো ত্রুটি বা কোনো বড় তিমির ঝাঁক। কিন্তু না, সিগন্যালটা ক্রমশ শক্তিশালী এবং স্পষ্ট হচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই ইউএসএস আইজেনহাওয়ারের কমব্যাট ইনফরমেশন সেন্টারে চূড়ান্ত বার্তা পৌঁছায় এটি একটি সাবমেরিন, এবং এর আকৃতি ও গতিবিধি বলছে এটি রাশিয়ার ইয়াসেন M ক্লাস বা তার চেয়েও উন্নত কোনো পারমাণবিক সাবমেরিন। এটি শুধু একটি আক্রমণকারী সাবমেরিন নয়, এটি একটি সমুদ্রতলের গোয়েন্দা, যা ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ধরনের ইলেকট্রনিক সিগন্যাল, সোনার ফ্রিকোয়েন্সি এবং যোগাযোগ ব্যবস্থা ট্র্যাক করতে পারে। এর আসল উদ্দেশ্য ছিল মার্কিন নৌবহরের যোগাযোগ ব্যবস্থা, তাদের প্রতিরক্ষা কৌশলের দুর্বলতা এবং তাদের প্রতিক্রিয়ার সময় সম্পর্কে তথ্য সংগ্রহ করা। কন্ট্রোল রুমের একজন অফিসার যখন স্ক্রিনের দিকে তাকিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান, স্যার, সাবমেরিনটি বর্তমান গতিতে চললে ৪৭ মিনিটের মধ্যে আমাদের ইনার ডিফেন্সিভ প্যারামিটারের মধ্যে চলে আসবে, তখন পুরো যুদ্ধজাহাজে পিন পতন নীরবতা নেমে আসে। এ ৪৭ মিনিট ছিল একটি ভয়ঙ্কর কাউন্টডাউন, কারণ নৌযুদ্ধের নিয়ম অনুযায়ী যদি কোনো অজ্ঞাত বা শত্রু যান এই ইনার প্যারামিটার বা ৮ থেকে ১০ কিলোমিটারের প্রতিরক্ষা বলয়ের মধ্যে প্রবেশ করে, তাহলে তাকে সরাসরি শত্রু হিসেবে গণ্য করা হয় এবং আত্মরক্ষার জন্য তার উপর প্রিএমটিভ বা আগাম হামলা চালানোর অনুমতি দেওয়া হয়। মার্কিন মেরিনরা জানত ৪৭ মিনিট পর হয়তো তাদের গুলি চালাতে হবে অথবা গুলির শিকার হতে হবে, তাই তারা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে এটা সম্ভব হলো? ইউএসএস আইজেনহাওয়ারের চারপাশে ছিল একাধিক টিকে ওন্টেরুগা ক্লাস ক্রুজার এবং আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার, যাদের এজিস কমব্যাট সিস্টেম বিশ্বের সেরা বলে পরিচিত। তাদের সাথে ছিল সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার এবং অ্যাটাক সাবমেরিন। এত বড় প্রতিরক্ষা বলয় ভেদ করে কিভাবে একটি রুশ সাবমেরিন এতটা কাছে চলে এলো? এর উত্তর হল রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি। আধুনিক রুশ সাবমেরিনগুলো বিশেষ অ্যাকোস্টিক টাইলস দিয়ে ঢাকা থাকে, যা শত্রু জাহাজের অ্যাক্টিভ সোনারের শব্দ তরঙ্গকে শোষণ করে নেয়। তাদের প্রোপালশন সিস্টেম এতটাই নীরব যে তারা প্রায় শব্দহীনভাবে চলতে পারে। এছাড়া তারা সমুদ্রের বিভিন্ন তাপমাত্রার স্তর বা থার্মাল লেয়ারের নিচে লুকিয়ে নিজেদের অ্যাকুস্টিক সিগনেচার মাস্ক করে, যা তাদের কার্যত অদৃশ্য করে তোলে। আমেরিকা ভেবেছিল তারা শিকারী, কিন্তু বাস্তবে তারা নিজেরাই শিকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ইউএসএস আইজেনহাওয়ার থেকে আমেরিকার লিঙ্ক 16 নেটওয়ার্ক সক্রিয় করা হয়। এটি আমেরিকার এবং ন্যাটোর এক সমন্বিত সামরিক যোগাযোগ ব্যবস্থা, যা মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্রের তথ্য স্যাটেলাইটের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে অবস্থিত অন্যান্য ইউনিট এবং কমান্ড সেন্টারে পাঠিয়ে দিতে পারে। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে পুরো উত্তর আটলান্টিক অঞ্চল জুড়ে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট ছড়িয়ে গেল। খবর পাওয়ার সাথে সাথেই স্কটল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ডের ন্যাটো ঘাঁটি থেকে উড়ে আসে জোটের সেরা সাবমেরিন হান্টার P-8 পোসাইডন বিমান। এই বিমানগুলো কোনো সাধারণ বিমান নয়, এগুলো হলো আকাশের শিকারী। আকাশে গর্জন তুলে তারা রুশ সাবমেরিনের প্রিজিউমড অবস্থানের উপর দিয়ে উড়তে শুরু করে এবং সমুদ্রে একের পর এক সোনোবয় ফেলতে থাকে। এই সোনোবয়গুলো হলো ছোট ছোট ভাসমান সেন্সর, যা পানির নিচে শব্দ তরঙ্গ তৈরি করে এবং সেই শব্দ কোনো বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে এলে তার নিখুঁত অবস্থান, গতি এবং আকৃতি নির্ণয় করে। রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন এবং তার নাবিকরা তাদের সিস্টেমে দেখতে পাচ্ছিলেন যে তাদেরকে বিভিন্ন দিক থেকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। একের পর এক সোনার পিং এবং রাডার সিগন্যাল তাদের সাবমেরিনকে ঘিরে ধরছে, কিন্তু রুশ ক্যাপ্টেনও মোটেও ভয় পাচ্ছিলেন না। তিনি জানতেন এখানে অতিরিক্ত রক্ষণাত্মক হওয়া মানেই দুর্বলতার প্রকাশ পাওয়া। তাই তিনি একটি দুঃসাহসিক এবং ভয়ঙ্কর পাল্টা চাল দেন। তিনি তার মিসাইল সিস্টেম সক্রিয় করেন এবং আকাশে উড়তে থাকা দুটি পোসাইডন বিমান এবং ইউএসএস আইজেনহাওয়ারের সুরক্ষায় থাকা দুটি ছোট ডেস্ট্রয়ারকে একসাথে লক করেন। লক অন করার অর্থ হল মিসাইল সিস্টেম তার টার্গেট নির্ধারণ করে ফেলেছে এবং ক্যাপ্টেনের একটিমাত্র নির্দেশের অপেক্ষায় রয়েছে। এটি ছিল একটি স্পষ্ট এবং শীতল হুমকি, আর এক পা এগোলেই তোমাদের সলিল সমাধি হবে। একই সময়ে যখন সমুদ্রের নিচে এ স্নায়ুযুদ্ধ চলছিল, তখন আকাশে শুরু হয় আরেক ভয়ঙ্কর খেলা। রাশিয়ান সাবমেরিনকে সুরক্ষা দেওয়ার জন্য রাশিয়ার মূল ভূখণ্ড থেকে দুটি MiG-29 এবং তাদের পঞ্চম প্রজন্মের অপ্রতিরোধ্য স্টেলথ ফাইটার Su-57 ফেলন বিদ্যুৎ গতিতে আটলান্টিকের দিকে ছুটে আসে। তাদের লক্ষ্য ছিল ন্যাটোর পোসাইডন বিমানগুলোকে চ্যালেঞ্জ করা এবং প্রয়োজনে প্রতিহত করা। এই খবর পাওয়ার সাথে সাথেই ইউএসএস আইজেনহাওয়ারের ডেক থেকে দুটি F-22 র্যাপ্টর যুদ্ধবিমান আগুনের গোলা নিয়ে আকাশে উড়াল দেয়। F-22 র্যাপ্টর হল আমেরিকার সবচেয়ে উন্নত এবং গোপনীয় স্টেলথ ফাইটার, যা রাডারে প্রায় ধরা পড়ে না। তাদের লক্ষ্য ছিল রাশিয়ার জেটগুলোর মুখোমুখি হওয়া। আকাশে তখন বিশ্বের সেরা দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, আমেরিকার F-22 এবং রাশিয়ার Su-57, একে অপরের দিকে মিসাইল তাক করে। কিন্তু ব্রিটিশ এবং স্কটিশ পাইলটরা যারা পোসাইডন বিমানগুলোকে এসকর্ট করছিল, তারা জানতেন রাশিয়ার Su-57 অত্যন্ত শক্তিশালী এবং এর সাথে সরাসরি সংঘর্ষ মানে একটি বড় যুদ্ধের সূচনা, যার জন্য তারা প্রস্তুত ছিল না। তাই তারা কৌশলগতভাবে কিছুটা পিছিয়ে গিয়ে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। উত্তেজনা তখন একদম চূড়ায়। সমুদ্রের নিচে পারমাণবিক সাবমেরিন মিসাইল তাক করে আছে, আর আকাশে দুই পরাশক্তির সেরা যুদ্ধবিমানগুলো একে অপরকে ধ্বংস করার জন্য প্রস্তুত। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোঝাবুঝি বা একজন পাইলটের সামান্য স্নায়বিক চাপ থেকেই শুরু হয়ে যেতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধ। ঠিক এমন ভয়ঙ্কর মুহূর্তেই ওয়াশিংটন এবং মস্কোর সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি নির্দেশ আসে পরিস্থিতি শান্ত করার। পেন্টাগন এবং ক্রেমলিন উভয় বুঝতে পারছিল এই উত্তেজনা আর বাড়তে দেয়া যাবে না। আমেরিকান যুদ্ধজাহাজের ক্যাপ্টেন তখন একটি বিশেষ ডিকনফ্লিকশন বা সংঘাত নিরসন চ্যানেলের মাধ্যমে সরাসরি রাশিয়ান সাবমেরিনের নাবিকের সাথে যোগাযোগ করেন। সংক্ষিপ্ত কথোপকথনে আমেরিকার ক্যাপ্টেন রাশিয়ান নাবিককে জানান যে তারা কোনো আক্রমণাত্মক মিশনে নেই এবং তারা শুধু তাদের নির্ধারিত রুট ধরে এগিয়ে যেতে চান। রাশিয়ান নাবিকও বুঝতে পারেন এখানে তার মিশন, অর্থাৎ তথ্য সংগ্রহ এবং শক্তি প্রদর্শন সম্পন্ন হয়েছে। তিনিও তার মিসাইল সিস্টেম নিষ্ক্রিয় করেন এবং তার সাবমেরিন ধীরে ধীরে সমুদ্রের তলে অদৃশ্য হয়ে যেতে থাকে। রাশিয়ান যুদ্ধবিমানগুলো তাদের আক্রমণাত্মক ভঙ্গি পরিবর্তন করে ঘাটের দিকে ফিরে যায়। ন্যাটো বাহিনীও তাদের রেড অ্যালার্ট তুলে নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শিথিল করে দেয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে ঘটনাটি পুরো বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার কোনো খবরই আমেরিকার CNN, ফক্স নিউজ বা নিউ ইয়র্ক টাইমসের মতো কোনো প্রধান সংবাদ মাধ্যম প্রচার করেনি। কেন এই ভয়ঙ্কর ঘটনাটি বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখা হলো? এর কারণ পেন্টাগন চায়নি যে বিশ্ব জানুক একটি রাশিয়ান সাবমেরিন তাদের সবচেয়ে সুরক্ষিত নৌবহরের এতটা কাছে চলে আসতে পেরেছিল। এটি তাদের $1 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় দুর্বলতাকে প্রকাশ করে দিত। এছাড়া তারা এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক বিতর্ক বা জনগণের মধ্যে অহেতুক আতঙ্ক তৈরি করতে চায়নি। তাই যে ঘটনাটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারত, তা নীরবে ইতিহাসের পাতায় চাপা পড়ে যায়। এ ঘটনা প্রমাণ করে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা এবং পারস্পরিক অবিশ্বাস কিভাবে বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। শেষ মুহূর্তের বিচক্ষণতা হয়তো বিপর্যয় এড়াতে পেরেছে, কিন্তু উত্তর আটলান্টিকের শান্ত নীল জলের নিচে আজও দুই পরাশক্তির সেই পুরনো স্নায়ুযুদ্ধ চলছে, আরও নীরবে, আরও গভীরে এবং আরও ভয়ঙ্করভাবে।
এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন রাশিয়ার এই পদক্ষেপ আমেরিকার শক্তি পরীক্ষা করার জন্য একটি ইচ্ছাকৃত উস্কানি ছিল এবং আমেরিকার এই ঘটনাটি চেপে যাওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি এটি জনগণের সাথে একটি প্রতারণা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।